আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিষ্ঠাবার্ষিকীতে কঠোর নিরাপত্তায় মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। বিক্ষোভ। বিএনপি জামায়াতের কার্যক্রম নিষিদ্ধ দলটির রাজনীতিতে ফেরা বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পাচার করা কালো টাকা ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা করতে চায় ফ্যাসিস্টরা, অভিযোগ রিজভির। ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলা, আহত এক। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সচিবালয় বললেন তথ্য উপদেষ্টা। সেপ্টেম্বর থেকে ১ বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন। মালয়েশিয়ার পর এবার চীনে তারেক রহমান অংশ নেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। সোলার প্যানেল নিয়ে চুক্তির প্রত্যাশা। এবং পেনাল্টি মিসের আক্ষেপ ঘুঁচিয়ে মেসির বিশ্ব রেকর্ড। অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউট আর্জেন্টিনা, এমবাপ্পে হালান্ডের জোড়া গোল। পরের পর্বে ফ্রান্স নরওয়ে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে যাত্রা শুরু করে প্রাচীন এই সংগঠনটি। এবার ভিন্ন প্রেক্ষাপটে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কর্মসূচি না থাকলেও নাশকতা ও সহিংসতা এড়াতে রাজধানীর সহ দেশে নিরাপত্তা জোরদার করেছে সরকার। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে জুলাই গণহত্যার বিচার ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় ১৮,০০০-এরও বেশি পুলিশ সদস্য। গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয় সহ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, কাউন্টার টেরোরিজম, স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এদিকে বায়তুল মোকাররম, ধানমন্ডি ৩২ সহ বেশ কিছু পয়েন্টে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। ডিএমপি জানিয়েছে, মহানগরীর প্রবেশপথ সহ ২০০টিরও বেশি স্থানে তল্লাশির জন্য চেকপোস্ট বসানো হয়। এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখে পুলিশ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে দলটির রাজনীতির মাঠে ফেরা জনসমর্থনের উপর নির্ভর করছে। তবে আইনি জটিলতা, সাংগঠনিক দুর্বলতা ও ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা দলটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মনির হোসেন তপুর রিপোর্ট। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা। ছাত্র জনতার আন্দোলন দমনে, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও ব্যাপক সহিংসতার দায়ে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। গণহত্যার দায়ে মামলা আর আইন করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক সংগঠনটি। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে দলের শীর্ষ নেতা শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এমন বাস্তবতায় ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল করতে গিয়ে প্রতিপক্ষ, সাধারণ মানুষের প্রতিরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে মাঠ পর্যায়ের বেশ কিছু কর্মী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের ইতিহাসে নিষেধাজ্ঞা কিংবা সংকটের মুখে পড়া রাজনৈতিক দলগুলোর পুনরুত্থানের নজির রয়েছে। তবে বাস্তবতা, বর্তমান প্রেক্ষাপট অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল। সেই সাথে রয়েছে অভ্যন্তরীণ ও ভূ রাজনীতির নানা সমীকরণ। ৫ই আগস্টের বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না, এবং 5ই আগস্টের আগে গত 15 বছরের শাসনকে অস্বীকার করতে পারবে না। এই সময়ের মধ্যে যে গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন হয়েছে, এটা বাংলাদেশের মানুষের মাথার মধ্যে আছে, তাদের স্মরণে আছে এবং এটা থাকবে। যদি আওয়ামী লীগ নাই থাকতো তাহলে 23 তারিখ তো একটা তারিখ, 23শে জুন একটা তারিখ। এই তারিখকে নিয়ে সারা দেশে সাজ রব কেন? পুলিশরা ইন্টারনাল চিঠি দিয়ে নিজেদেরকে সতর্ক করছে কেন? আওয়ামী লীগ আছে বলেই তো করছে। আওয়ামী লীগকে ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা নির্ধারণের পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। অ্যাজ এ হোল দলের কি অপরাধ? এখন যারা বলে যে আওয়ামী লীগকে দল হিসেবে নিশ্চিহ্ন করতে হবে, তারা আওয়ামী লীগকে ভয় পায় বলেই করে। 24-এ যেটা হয়েছে, যে নাকি আওয়ামী লীগের অনেক লোক বলে ষড়যন্ত্র, বা ষড়যন্ত্র বলেন আর যাই বলেন, সাধারণ মানুষ আপনার পক্ষে ছিল না, এটা রিয়েলিটি। আপনি এই রিয়েলিটিকে অস্বীকার করলে ভুল করবেন। আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব আসতে হবে। আওয়ামী লীগের যে নেতৃত্ব প্রত্যাখ্যাত হয়েছে, যদি সেই নেতৃত্ব আবার আসতে চায়, তাহলে আমি মনে করি আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা কঠিন হবে, সময় সাপেক্ষ হবে। আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো আইনি চ্যালেঞ্জ আছে, সামাজিকীকরণের চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক চ্যালেঞ্জ আছে। সব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আওয়ামী লীগের ফিরে আসতে হলে জনগণের কাছে তার বিশ্বাসযোগ্যতা লাগবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি, লুটপাটের মাধ্যমে বিদেশে পাচার করা অর্থে দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস করে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন। এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল নয়াপল্টন এলাকা প্রদক্ষিণ করে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে দাবি করে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। নেতাকর্মী সহ দেশবাসীকে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্যে দিয়ে জনাব তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। সব একত্রিত হয়ে ফ্যাসিবাদদের কোনো ধরনের ইঙ্গিত, অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। রাজধানীর ধানমন্ডি বছরে জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষেধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার ওই সাংবাদিকের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। স্বাধীন গণমাধ্যম বলতে জামায়াতের আমির যদি এটাকে বুঝায় যে একজন গণমাধ্যম কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করবে, আমি এটা নিন্দা জানিয়ে রাখলাম। আওয়ামী লীগের কর্মী বলে তাকে মারধর করা শুরু করছে, তো সেটা দেখার পরে আমি সেখানে যাই, তারা আমাকেও মারধর শুরু করছে। উনি ডাইরেক্ট বলতেছে যে আপনারা যারা নেবেন না তারা চলে যান,
তখন ওই ছেলেটা প্রতিবাদ করে আমার পাশে থেকে যে আমরা কি আপনাদের কর্মী নাকি? আমরা তো আপনাদের কর্মী না, আপনারা আমাদের মিডিয়াকে বলতে পারেন না। আজকে অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য আমরা দুঃখিত। এখানে যারা এসেছিল সবাই জামাতের না, আপনারা দেখেছেন জামাতের ব্যানার থেকেই আমরা শান্ত করার চেষ্টা করেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে মত আছে। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলে দলটিকে হয়তো নিষিদ্ধ করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সচিবালয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, আগামী সেপ্টেম্বর থেকে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে সরকার। নির্দলীয়ভাবে আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2 বছর আগেও ঘটা করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ, কিন্তু এখন মাঠে নামতে পারছেন না দলটির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের যে কোনো কর্মসূচি এখন অপরাধ, যাকে তাদের কর্মফল মনে করছেন অনেকেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিও উঠেছে বিভিন্ন ফোরামে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে হস্তক্ষেপ করবে না সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। আর সেনাবাহিনীর দেয়া নিয়ে আমি যেটা বলবো, এর মানে এই না যে অনেক কিছু তারা করে ফেলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না আওয়ামী লীগের সেই রকম নৈতিক সাহসও আছে। তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন শুরু হবে। 1 বছরের মধ্যে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করবে সরকার। সেখানে আইন মেনে আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। এই চেকলিস্টে আসলে এখন দেখা হবে আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসেবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। ডাক্তার জাহেদ বলেন, সিলেটে মাজারের দানের টাকার হিসাব নেওয়ায় ডিসি সারওয়ার আলমকে বদলি করা হয়নি, এটা সরকারের রুটিন কাজ। তিনি জানান, স্বাধীন মিডিয়া কমিশন গঠন করতে সম্মত হয়েছে সরকার। একটা গোষ্ঠীও আছে যারা এটাকে এভাবে ফ্রেম করতে চেষ্টা করবে। সরকারের এই কাজ আসলে করবে এবং ট্রান্সপারেন্সির কথা বলছেন, আমি আবার এটাও বলি, সরকারের ট্রান্সপারেন্সি যেমন থাকবে, সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সব সময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না, এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। হয়েছে বিবৃতি দেয়া। আশুরাকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান ডিএমপি কমিশনার মোসলাউদ্দিন আহমদ। বলেন, এবারের আশুরায় ঢাকা মহানগরে 63টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। সব মিছিলের রুট নির্ধারণ করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ সময় নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মিছিলে ও ইমামবাড়ায় মোতায়েন রাখতে আয়োজক কমিটির প্রতি অনুরোধ জানান মোসলাউদ্দিন। একই সাথে যে কোনো ধরনের ধারালো ধাতব অস্ত্র, দাহ্য পদার্থ নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না বলেও জানান তিনি। ইমামবাড়ার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা ও অন্যান্য ধর্মীয় সংগঠনের প্রতিনিধি সহ নগরবাসীর সহযোগিতায় পবিত্র আশুরার কর্মসূচি শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলেও আশা করেন ডিএমপি কমিশনার। ইমামবাড়া এবং সমাবেশ স্থলগুলোতে আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম এবং ডিবি সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। চীনের দালিয়ান প্রদেশে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গিনির প্রধানমন্ত্রী আমাদু ওরি বাহের সাথে বৈঠক করেছেন তিনি। বিকেলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে অংশ নেবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে সোমবার রাতে 5 দিনের সফরে শ্রী ডাক্তার জোবায়দা রহমানকে সাথে নিয়ে চীনের দালিয়ান প্রদেশের ঝৌসুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান
লিয়াওনিং প্রদেশের উপগভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেইজিংয়ে। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কুয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও সৌর বিদ্যুতের ভবিষ্যৎ নিয়ে এক সংলাপে তিনি একথা বলেন। নবায়নযোগ্য জ্বালানিতে আগ্রহী করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা বলেন তিনি। নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিয়ে ইতিমধ্যে সরকারি ভবনে সোলার প্যানেল বসাতে নির্দেশনা দেওয়া হয়েছে, যা দ্রুত দৃশ্যমান হবে বলেও জানান নুরুল ইসলাম মনি। হামের টিকার ক্যাম্পেইন না করা ডক্টর ইউনূস সরকারের অমার্জনীয় ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। এটিএন বাংলায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো এবং অনিয়ম দুর্নীতি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারির আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। জেমস হামিম রিপোর্ট। শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহারি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল কেমন চলছে স্বাস্থ্য খাত। এতে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বলেন 2020 সালের হাম রুবেলা টিকা ক্যাম্পেইন অব্যাহত ছিল, তবে ইউনিসেফের সাহায্যে হামের টিকার কেনার প্রচলিত নিয়ম না মেনে 2024-25 সালে ক্যাম্পেইনটি চালু করতে ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার। এটা ডক্টর ইউনূস সরকারের ক্ষমার অযোগ্য ভুল ছিল। বিগত সরকার এখানে একটা আমি বলবো যে অমার্জনীয় আপনার ভুল করেছে। সেটা হলো 2024-এর শেষ এবং 25-এ 4 বছর পর পর টিকার সাইকেল হয়। তো 2024-25-এ একটা টিকার সাইকেল দেওয়ার কথা, একটা টিকা দেওয়ার কথা ছিল, সেটা একেবারেই দেয়। গ্রাম থেকে শহর পর্যন্ত 3 ধাপে অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। জানান প্রস্তাবিত বাজেটে এবার স্বাস্থ্য খাতে অন্যান্য বারের চেয়ে 35% বেশি বরাদ্দ রাখা হয়েছে। 5 বছর বা 10 বছর পরে আমাদের স্বাস্থ্য খাতকে কোন জায়গায় দেখতে চাই, হ্যাঁ, সেটা ঠিক করে তারপরে যে সুচিন্তিতভাবে আপনার পরিকল্পনা মাফিক প্রোগ্রামগুলোকে ডিফাইন করে বাজেট বরাদ্দ দেওয়া, এটা কখনোই বাংলাদেশে এর আগে করা হয়নি। স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন অনুষ্ঠানটির সঞ্চালক এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাজেট বরাদ্দের যে অর্থ, সে অর্থকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে খরচ করবে। একই সাথে তারা যে নির্বাচনী কমিটমেন্ট করে আজকে কমিউনিটি ক্লিনিকের কথা বলা হচ্ছে, হাসপাতালগুলোকে তাদের স্বয়ংসম্পন্ন করবার কথা বলা হচ্ছে, সেই পথে হাঁটলেই কিন্তু মানুষ যে আশা করে ভোট দিয়েছে, যে আশা করে বিএনপিকে বা তারেক রহমানকে তার নেতৃত্বে সরকার গঠন করবার সুযোগ করে দিয়েছে, সেই সুযোগে মানুষ তার আশার জায়গাটা তার আশা নিতে হবে। চিকিৎসা সেবার মান বাড়িয়ে মানুষের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। স্বাস্থ্য খাতের যে দুর্বলতা, সব দুর্বলতা কাটিয়ে উঠে যাতে জনগণের দরগোড়ায় স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়া যায় এবং সরকারের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার প্রত্যেকটা যাতে বাস্তবায়ন হয়, মানুষকে যাতে চিকিৎসা নিতে আর দেশের বাইরে যেতে না হয়, যাতে সরকারের পক্ষ থেকে একটা প্যাকেজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই প্যাকেজ পরিকল্পনায় জনগণ আশাবাদী, আমরাও আশাবাদী। এ সময় প্রত্যেক ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী বিশেষ সহকারী। প্রত্যেকটাই আমরা বাজেট ধরে দিচ্ছি। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। রিজনসকে প্রিভেন্ট করার জন্য বা আনোয়ার সেভেন শিট বিশ্বকাপ সংবাদ। মাঠের গল্পটা আর্জেন্টিনারই হওয়ার কথা ছিল, আর হলো তাই। বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্সে ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়া যেন পার্শ্ব চরিত্র। যে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দলকে 2-0 গোলে পরাজিত করে 1 ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করল লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড করা ম্যাচে 2টো গোলই আসে মেসির পা থেকে। তবে রেকর্ডময় এই ম্যাচে পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির দখলে। পরাগারমানের রিপোর্ট।
ম্যাচের সবটুকু ফোকাস ছিল লিওনেল মেসিকে ঘিরে। সেই আলোর পুরোটাই সদ্ব্যবহার করলেন এমএল10। পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন, দলকে জেতান, পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজের নামের পাশে লিখলেন এই আর্জেন্টাইন তালিসমান। তবে ব্যর্থতা দিয়ে শুরু মহাতারকা লিওনেল মেসির। লাউতারো মার্টিনেজকে ফাউল করা হলে ভিএআর যাচাই করার পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা তখন মাত্র 12 গজ দূরে। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে স্পটকিক গোলবারের বাইরে পাঠান লিওনেল মেসি। বিশ্বকাপে এ পর্যন্ত 7টি পেনাল্টি নিয়ে 3টি মিস করলেন তিনি। মিরোস্লাভ ক্লোজার রেকর্ড 16 গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে অপেক্ষায় থাকতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। তখন কে জানতো মেসিকে নিয়ে বিধাতার পরিকল্পনা অন্য রকমের। এদিকে মেসির পেনাল্টি মিস যেন অনুপ্রেরণা হয়ে আসে অস্ট্রিয়া শিবিরে। চাপ বাড়ায় তার আর্জেন্টিনার সীমানায়, তবে সুবিধা করতে পারেনি রাংনিকের শিষ্যরা। উল্টো খেলার 38 মিনিটে ল্যাটিন আমেরিকান ক্লাসিকে লিওনেল মেসি পেয়ে যান ইতিহাসে জীবন কাঠির ছোঁয়া। আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেন ফুটবলের খুদে জাদুকর। উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনের শিষ্যরা। বিরতি থেকে ফিরেও গতি আর আক্রমণে অস্ট্রিয়াকে বারবার পরাস্ত করে আর্জেন্টিনা। ডালাসের গ্যালারি তখন আবারও মেসি ম্যাজিকের অপেক্ষায়। 5 মিনিটের যোগ করা সময়ের শেষ মিনিটে 4 জনকে কাটিয়ে অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান লিওনেল মেসি। নামের পাশে এবার 18 গোল। জোড়া গোলে প্রত্যাশিতভাবেই চাপা পড়ে যায় এমএল10-এর পেনাল্টি মিসের ব্যর্থতা। তবে 2 ম্যাচের লিওনেল মেসির 5 গোল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহুদূর এগিয়ে যাওয়ারই ইঙ্গিত দেয়। পরাগ আরমান, এটিএন বাংলা। বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে আর্জেন্টিনা করেছে 5 গোল, যার সবকটি এসেছে লিওনেল মেসির পা থেকে। নতুন করে গড়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড, আছেন আসরের সেরা গোলদাতার তালিকার শীর্ষে। এমন অবিশ্বাস্য কীর্তির পর সমর্থকদের জন্য আরও বড় কিছুর প্রতিশ্রুতি দিলেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। আমরা সমর্থকদের এরই মধ্যে অনেক আনন্দ দিয়েছি, তবে আমাদের চেষ্টা থাকবে তাদের আরও বেশি আনন্দ দেওয়ার। পেনাল্টি মিস করার পর কিছুক্ষণের জন্য নিজের উপর ভীষণ বিরক্ত ছিলাম, কিন্তু পরে গোল করে সেটা পুষিয়ে দিতে পেরেছি। এদিকে লিওনেল মেসির পর এবার জোড়া গোল পেলেন কিলিয়ান এমবাপে এবং আর্লিং হাল্যান্ড। তারকাদের এমন দুর্দান্ত পারফরমেন্সে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। ফিলাডেলফিয়ায় ইরাককে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ফরাসিরা। অন্যদিকে ঘানার বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে নরওয়ে। আরেক ম্যাচে জর্ডানকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে আশা টিকিয়ে রাখল আলজেরিয়া। বিস্তারিত রয়হান রাসেলের রিপোর্টে। 28 বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাস, টানা 2 জয়ে নিশ্চিত নকআউট পর্ব। রাজকীয় প্রত্যাবর্তন উৎসব কেবল নরওয়েকেই মানায়। রোমাঞ্চকর ম্যাচে ঘানাকে 3-2 গোলে হারিয়েছে আর্লিং হল্যান্ডের দল। বিশ্বমঞ্চের এই মহা উৎসবে বরাবরের মতোই আলো কেড়ে নিলেন দলের সেরা আর্লিং হল্যান্ড। ঘানার রক্ষণ ভেঙে করলেন জোড়া গোল। বিশ্বকাপে নিজের প্রথম 2 ম্যাচেই একাধিক গোল করা ষষ্ঠ ফুটবলার এখন হল্যান্ড। 2 ম্যাচে করলেন 4 গোল। ঘানা 2 গোল পরিশোধ করলেও নরওয়ের জয় রুখতে পারেনি। এর আগে ফিলাডেলফিয়ায় বজ্রপাতের হানা, 2 ঘন্টার বেশি সময় খেলা ছিল বন্ধ। তবে দমানো যায়নি কিলিয়ান এমবাপেকে। তার জোড়া গোলে ইরাককে 3-0 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচে দারুণ 2 গোল করে মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ছুঁয়েছেন এমবাপে। বিশ্বকাপে এখন তার গোল 16টি। তার সামনে এখন শুধুই 18 গোল করা লিওনেল মেসি। ফ্রান্সের হয়ে 100তম ম্যাচে এটি রিয়াল তারকার 60তম গোল। দলের হয়ে অন্য গোলটি করেন ওসমান ডেম্বেলে।
টানা 2 জয়ে শেষ 32 নিশ্চিত হল দিদিয়ের দেশমের দলের। অন্যদিকে শুরুতে পিছিয়ে পড়েও জর্ডানকে 2-1 গোলে হারিয়েছে আলজেরিয়া। এ জয়ে নকআউট পর্বের আশা বেঁচে রইল উত্তর আফ্রিকার দলটির। আর টানা 2 হারে বিদায় নিশ্চিত হয়ে গেল নবাগত জর্ডানের। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমে নওগাঁয় কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছেন আম চাষিরা। বলছেন গেল বছরের তুলনায় এবার সব জাতের আমের দাম কম, অথচ বেড়েছে উৎপাদন খরচ। চাষিদের কাছ থেকে আম কিনতে এসে ওজনে কারসাজি করছেন ব্যবসায়ীরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁ এই জেলার দেশের সর্ববৃহৎ নওগাঁ সাপাহার আম বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা নানা জাতের আম কিনছেন, কিন্তু দাম নিয়ে সন্তুষ্ট নন চাষিরা। আমাদের তো পুরো লস হবে, মনে করেন আমাদের গাড়ি ভাড়া আছে, লেবার ভাড়া আছে, আবার বিষ খরচ আছে। আমের দাম কম লাগায়, গত বছর তো 1000 কম। এতে জমিওয়ালারা যারা কৃষক নিচে তারা লজের মুখে আছে। একটা লেবারের দাম 700 টাকা, একটা ভ্যান ভাড়া হলো 1000 টাকা। আমরা এই কারণে পড়তে হচ্ছে না। আমরা আজকে বাজারে 1500-2000 টাকা দাম লাগাচ্ছে, নিচে 4000 টাকা দাম হতে হবে। চাষিরা বলছেন 40 কেজিতে 1 মন হলেও 52 থেকে 55 কেজিতে মন ধরে চাষিদের কাছ থেকে আম কিনছেন পাইকাররা। 3500-4000 টাকা মনের আম 2000 টাকা বলে। কাঁচা মাল রাখার কোনো বুদ্ধি নাই, সে দামে বিক্রি করতে হচ্ছে। মোটামুটি 13 মন আম নিয়ে আসলে ওরা 10 মনের টাকা দেয় আমাদেরকে। কৃষক ছাড়া সবাই লাভবান হচ্ছে। দেখেন, কৃষক নিয়ে এসে আমটা নিরুপায়, বিক্রি না হলে মানে এই দামটা আপনার সকালে আমরা যে দামটা পাচ্ছি, আবার একটু রাখলে বিকালে দেখেন যে আপনার 300-400 মন করা আবার কমে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেটা আমাদের কানে আসেনি, তো আসলে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিব সমিতি কর্তৃক। বাজারে ব্যবস্থাপনা সহ আম রপ্তানি ও সংরক্ষণের সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি চাষি ও ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন থেকে তেহরান পরিচালনা করবে বলে জানিয়েছেন দেশের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বলেন, হরমুজ প্রণালীর প্রশাসন ও নিয়ন্ত্রণ ভবিষ্যতেও ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনা শেষে দেশে ফিরে তিনি এই মন্তব্য করেন। সুইজারল্যান্ডের পর্যটন কেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ফল অর্জন করেছে বলেও জানান তিনি। এদিকে ওয়াশিংটনের সঙ্গে সই করা সমঝোতা স্মারক তেহরান মেনে না চললে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে 115 দিন পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ফলে জাহাজে থাকা 31 জন বাংলাদেশি নাবিকের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ অতিক্রম করার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিকেল নাগাদ জাহাজটি আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছাবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত না হলেও ইরানের অনুমতি নিয়ে সীমিত পরিসরে জাহাজ চলাচল করছে। এবার খেলার খবর। টেনিস দুনিয়ায় অবিশ্বাস্য এক চমক। দীর্ঘ 4 বছর পর আবারও কোর্টে ফিরেছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। আগামী 29 জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনের সিঙ্গলস ও ডাবলসে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন এই তারকা। 44 বছর বয়সে অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক বলছেন বিশ্লেষকরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সেরেনার এই লড়াই দেখতে এখন মুখিয়ে রয়েছে পুরো বিশ্ব। বিশ্বকাপের মাঝেই বোমা ফাটালেন হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর গণমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আর্জেন্টাইন তারকাকে পেতে 150 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া পিএসজি ও আর্সেনালও তাকে দলে নিতে আগ্রহী। তবে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন বার্সেলোনায় যোগদানে সম্মতি দিয়েছেন আলভারেজ। এখন শুধু দুই ক্লাবের সমঝোতার অপেক্ষা। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রতিপক্ষ এশিয়ার নবাগত দল উজবেকিস্তান। টেক্সাসের হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। এরপর রাত 2টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে ইংল্যান্ড ও ঘানা। বুধবার ভোর 5টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর সকাল 8টায় মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে DR কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে কলম্বিয়া। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। প্রতিষ্ঠাবার্ষিকীতে কঠোর নিরাপত্তায় মাঠে নামতে পারেনি আওয়ামী লীগ। বিক্ষোভে বিএনপি জামাতের। কার্যক্রম নিষিদ্ধ দলটির রাজনীতিতে ফেরা বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পাচার করা কালো টাকা ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা করতে চায় ফ্যাসিস্টরা। অভিযোগ রেজভির। ধানমন্ডি 32-এ জামায়াতের মিছিল থেকে সাংবাদিকদের উপর হামলা, আহত 1। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সচিবালয় বললেন তথ্য উপদেষ্টা। সেপ্টেম্বর থেকে 1 বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন। মালয়েশিয়ার পর এবার চীনে তারেক রহমান অংশ নেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। সোলার প্যানেল নিয়ে চুক্তির প্রত্যাশা। এবং পেনাল্টি মিসের আক্ষেপ ঘুঁচিয়ে মেসির বিশ্ব রেকর্ড। অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা। এমবাপ্পে হাল্যান্ডের জোড়া গোল। পরের পর্বে ফ্রান্স নরওয়ে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।